লেখক সুমিত সান্যালের লক্ষ্মী। বিশাখা আর নিরুপম পাশাপাশি বিছানায় শুয়ে রয়েছে। দুজনেই জেগে রয়েছে, কিন্তু দুজনেই নীরব। অনেকক্ষণ পরে বিশাখা বলল, আচ্ছা, আমরা কি লক্ষ্মীকে পড়াতে পারতাম না? আমরা কি সত্যি অপারগ ছিলাম? হ্যাঁ, হয়তো পারতাম। হয়তো কেন, চাইলেই পারতাম, নিরুপম বলল। কিন্তু আমরা দেশের কোটি কোটি মানুষের মতো অতি সাধারণ মানুষ। আমি আর আমার নিজের বোঝাপড়া, নিজের স্বার্থ, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আমরা উঠতে পারিনি। লক্ষ্মী যদি স্কুলে যায়, ওর কাজগুলো কে করবে? কেন করবে? আমরা কেন ওর দায় নেব? এইসব সংকীর্ণ চিন্তাধারার ঊর্ধ্বে আমরা উঠতে পারিনি। তোমার মনে আছে, ঝিল্লি একদিন লক্ষ্মীকে আমাদের সাথে টেবিলে বসে খেতে বলেছিল বলে তুমি কত রেগে গিয়েছিলে? হ্যাঁ, আমরা দুজনেই শিক্ষিত, দুজনেই শিক্ষকতা করি, কিন্তু আমাদের নিজেদের মনের ভিতরে অন্ধকার। বিশাখা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ওকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ও সেটা উল্লেখই করলো না। খালি আমার মেয়ের প্রশংসা। ঝিল্লি দিদি আমার প্রথম শিক্ষাগুরু, ঝিল্লি দিদির কাছে আমার পড়াশোনার হাতে খড়ি। তোমার কত সুখ্যাতি করলো। নিজেকে বড়ই ছোট মনে হচ্ছিল আমার। টাকা পয়সা, ডিগ্রি, পজিশন দিয়ে মানুষের চরিত্র তৈরি হয় না, হয় মন দিয়ে। নিরুপম বললেন, তুমি লক্ষ্মীকে ছাড়িয়ে দিয়েছিলে? আমি তো জানতাম ওর মা ওকে ছাড়িয়ে নিয়ে গেছে বেশি টাকার লোভে। তোমার মেয়ের কত মন খারাপ হয়েছিল। না, ঝিল্লি ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করলো। ওকে পড়াবার জন্য তো রাখিনি আমরা। আমার বাড়ির কাজের মেয়ে, আমার খেয়ে আমার বাড়িতে থেকে আমার নিজের মেয়ের সাথে একই স্কুলে লেখাপড়া করবে? হজম করতে পারিনি আমি। তাই তোমার দিদিকে গিয়ে বললাম, ওই তো দিয়েছিল লক্ষ্মীকে। কাজের লোকের কাজের কি অভাব আছে? তোমার মেয়ে তো বলেই গেল, তোমরা চাওনি তোমাদের বাড়ির কাজের মেয়ে মানুষের মতো মানুষ হবে, তোমাদের পদানত থাকবে না। ও ঝিয়ের মেয়ে ঝি তোমাদের মেয়ের সাথে একই স্কুলে পড়বে। সহ্য হয়নি তোমাদের। হ্যাঁ, আমিও ঝিল্লির লক্ষ্মীকে নিয়ে বাড়াবাড়ি সহ্য করতে পারছিলাম না। আমাদের ছোট মন। বিশাখা উঠে বাথরুমে ঢুকে গেল। বছরখানেক ধরে নিরুপমের সব সময় মাথা ধরে থাকে। ব্যথাটা কখনো কম, আবার কখনো সাংঘাতিক হয়ে যায়। মাথা ব্যথার ওষুধ খেলে কমে যায়, তবে মাথায় সবসময় একটা চাপ। সে কারণে ঘুমও ঠিকভাবে হয় না। মেজাজ সপ্তমে থাকে নিরুপমের। কলেজে তার ডিপার্টমেন্টাল হেডও একবার তাকে ডেকে বলেছেন, আপনি ভালো করে ডাক্তার দেখান মুখার্জি বাবু, আপনার পারফরমেন্স এফেক্টেড হচ্ছে। সহকর্মীরাও ডিরেক্টলি ইনডিরেক্টলি অভিযোগ করছে, এটা ভালো নয়। আপনি সিনিয়র প্রফেসর। পারিবারিক ডাক্তারের পরামর্শে নিরুপম কলকাতা নামকরা নিউরোসার্জনকে দেখাতে গেল। ডাক্তার সর্বেশ্বর সান্যাল দেশের স্বনামধন্য নিউরোসার্জন। ঢাকুরিয়া লেকের কাছে ওনার একটি সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। দীর্ঘদিন তিনি পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার স্ত্রী গাইনোকোলজিস্ট আর ছেলে নামকরা ক্যান্সার বিশেষজ্ঞ। নিরুপমকে দেখে চিন্তার রেখা ফুটে উঠেছে বয়স্ক ডাক্তারের মুখে। কি দেখলেন ডাক্তার বাবু? ভয়ের কিছু নেই তো? বিশাখা আশঙ্কিত কণ্ঠে বলল, সেটা বোঝা যাবে আরো কিছু ইনভেস্টিগেশন করবার পরে। ডাক্তার সান্যাল বললেন, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, একটা এমআরআই করা দরকার। আমার এখানে তার ব্যবস্থা আছে, আপনারা চাইলে বাইরেও করাতে পারেন। না না ডাক্তারবাবু, আপনার কাছেই সব করাবো, নিরুপম বললেন। এমআরআই রিপোর্ট দেখে ডাক্তারের সন্দেহ সত্য প্রমাণিত হলো। মিস্টার মুখার্জি, আমি যা ভেবেছিলাম ঠিক তাই দেখা যাচ্ছে আপনার এমআরআইতে। আমার কি হয়েছে ডাক্তারবাবু? নিরুপম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। আপনার ব্রেনে একটা টিউমার হয়েছে মিস্টার মুখার্জি, ডাক্তার বললেন। টিউমার? বিশাখা আতঙ্কিত স্বরে বলল, এবার কি হবে ডাক্তারবাবু? না না, আপনারা ভয় পাবেন না। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে ভাবছি একটা বায়োপসি করব। সেটা অবশ্য আমার ছেলে হিমাদ্রি করবে, ও ক্যান্সার স্পেশালিস্ট। ক্যান্সার? বিশাখা অস্ফুট স্বরে বলল। তার মুখ কাগজের মতো সাদা। নিরুপম স্ত্রীর কাঁধে হাত রাখলেন। আরে তুমি অমন করছো কেন? আমার কিচ্ছু হবে না। বায়োপসি রিপোর্ট নেগেটিভ, অর্থাৎ নিরুপমের ক্যান্সার নেই। ধরে প্রাণ আসলো ডাক্তারবাবু।
এবার কি ট্রিটমেন্ট হবে এই টিউমারের? বিশাখা জিজ্ঞাসা করলো। ও তো আর একটানা মাথা ব্যথা সইতে পারছে না। আমার মনে হয় এর বেস্ট সলিউশন হচ্ছে সার্জারি। টিউমারের অবস্থান এমন যে সহজে বলা ঠিক হবে না, তবে আপেক্ষিক অর্থে সহজে টিউমারটা বাদ দেওয়া যাবে। কিন্তু এটা মেজর সার্জারি, আর সব সার্জারির মতো একটু রিস্ক তো থাকবেই। ডাক্তার সর্বেশ্বর সান্যাল বললেন, আপনারা সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন, আমি কেস ডিটেলস দিয়ে দেব। না না ডাক্তারবাবু, যা করার আপনিই করুন, এবার নিরুপম বললেন। নিরুপমের অপারেশনের দিন ঠিক হয়েছে। ইতিমধ্যে প্রচুর টাকা খরচ হয়ে গেছে, জমানো টাকা শেষ। বিশাখা আর নিরুপম চিকিৎসা শুরু হওয়ার সাথে সাথে পিএফ লোনের জন্য আবেদন করেছিলেন। পিএফ থেকে টাকা ব্যাংকে জমা পড়েছে। অপারেশনের 3 দিন আগে হাসপাতালে ভর্তি হতে হবে। অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে, সব শুদ্ধ প্রায় 7 লক্ষ টাকা লাগবে। আমার পিছনে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু অপারেশন করাবো না তাও তো বলতে পারছি না। জীবনে অনেক কাজ বাকি। নিরুপম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বেশি ভেবো না গো, আমরা মা মেয়ে তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বিশাখার চোখ ছলছল করে উঠল। আজ নিরুপমের অপারেশন। রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। মা মেয়ে ওয়েটিং রুমে বসে রয়েছে ত্রস্ত মুখে। ডাক্তারের দল রুগীর পাশে। সব ঠিক হয়ে যাবে মিসেস মুখার্জি, ঠাকুর আছেন। বয়স্ক ডাক্তার একবার এসে বিশাখাকে আশ্বাস দিয়ে গেছেন। আমি চাই এই অপারেশনটা আজ তুমি করো মা। হঠাৎ সর্বেশ্বর সান্যাল পাশে থাকা লক্ষ্মীকে বললেন। আমি? লক্ষ্মী আকাশ থেকে বলল, এটা মেজর সার্জারি বাবা। তো কি হয়েছে মা? তুমি তো অনেক কমপ্লিকেটেড অপারেশনে আমাকে সাহায্য করেছো। গতবার তো তুমি মেইনলি অপারেশনটা করেছিলে। তোমার হাত ভালো, আমি তো সাথেই আছি, তোমাকে গাইড করব। আজকে আমার মন বলছে তোমার এই অপারেশনটা করা উচিত। শেষ পর্যন্ত লক্ষ্মী অপারেশনটা করেছিল। পরদিন সকালে নিরুপমের জ্ঞান ফিরেছে। বিশাখার ঝিল্লি সারা রাত হাসপাতালে বিনিদ্র রজনী কাটিয়েছে। যদিও ও ডাক্তার তাদের অপারেশনের পরই জানিয়ে দিয়েছিলেন অপারেশন সফল হয়েছে। ডাক্তার আঙ্কেল, বাবা একেবারে ঠিক হয়ে যাবে তো? ডাক্তারকে দেখে ঝিল্লি ওরফে শ্রুতি বলল, হ্যাঁ হ্যাঁ, হি ইজ কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। ডাক্তার হেসে বললেন, তবে ওনাকে এখন আরও 1 সপ্তাহ এখানে থাকতে হবে। কিছু টেস্ট, একটা ফাইনাল এমআরআই, ব্যাস, তারপর ওনাকে ছেড়ে দেব। থ্যাংক ইউ ডাক্তার, বিশাখা কৃতজ্ঞ কণ্ঠে বলল। আজ নিরুপম বাড়ি যাচ্ছে। 3 সপ্তাহ সেই হাসপাতালে রইল। বিশাখা দুরু দুরু বুকে ফাইনাল বিল শোধ করতে এসেছে। হাসপাতাল থেকে যা হিসেব দিয়েছিল তার কিছু বেশি তারা জোগাড় করেছে। সেটা করতে গিয়ে দুজনের পিএফ ফাঁকা হয়ে গেছে। কিন্তু বিলটা হাতে পেয়ে সে অবাক। সব খরচ শূন্য। এটা কি হলো? সবকিছু জিরো। বিশাখা কাউন্টারে জিজ্ঞাসা করলো, আপনি স্যারকে জিজ্ঞাসা করুন ম্যাডাম। বিশাখা বিলটা নিয়ে অনুপমের কেবিনে আসলো। ডাক্তার সর্বেশ্বর সান্যাল রুগীকে আর তার মেয়েকে পরবর্তী করণীয়গুলো বুঝিয়ে দিচ্ছেন। এটা কি হলো ডাক্তারবাবু? আমার বিল জিরো, আবার সাথে 2 লাখের রিফান্ড চেক। ও কিছু না মিসেস মুখার্জি, ভেবে নিন না, মিস্টার মুখার্জি শিক্ষক, দেশকে গড়ে তুলতে সাহায্য করছেন, তাই হসপিটালের তরফ থেকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। ডাক্তার হেসে বললেন, না না ডাক্তারবাবু, আপনার ন্যায্য পাওনা আপনি নিশ্চয়ই নেবেন, নইলে ওর অমঙ্গল হবে। আমার কাছে টাকা আছে, সত্যি বলছি। বিশাখা একবার স্বামীর দিকে আর একবার মেয়ের দিকে তাকালেন। আজ ঝিল্লির চোখে জল কেন? আচ্ছা ঠিক আছে, তবে আসল সত্যটা বলেই ফেলি। আসলে আমার বৌমা এই ট্রিবিউটটা দিতে চেয়েছিল। সেদিন অপারেশনের সময় আমার শরীরটা ফিট লাগছিল না, তাই ওকে আপনার অপারেশনটা করতে হয়েছে। আমাকে বলতেই হচ্ছে, আমি ওর মতো নিখুঁতভাবে সেদিন অপারেশনটা করতে পারতাম না। ডাক্তার সান্যাল একটা ফোন করলেন। নিরুপমের কেবিনের দরজা ঠেলে যে ঢুকলো তাকে দেখে সবার মুখ হা হয়ে গেল। মুখে তার স্বভাবসিদ্ধ লাজুক হাসি নিয়ে লক্ষ্মী ঘরে ঢুকলো। এ হচ্ছে আমার পুত্রবধূ ডাক্তার লক্ষ্মী সান্যাল। ঝিল্লি ছুটে গিয়ে লক্ষ্মীকে জড়িয়ে ধরলো। ঝিল্লি দি? লক্ষ্মী এগিয়ে গিয়ে নিরুপম আর বিশাখাকে প্রণাম করলো। লজ্জা আর অপরাধ বোধে নিরুপম আর বিশাখা বাকরুদ্ধ। সেদিন কাজ থেকে ফিরে নিরুপম নিজের ঘরে জামা কাপড় ছাড়ছে। শুক্রবার যদিও তার কলেজ ছুটি হয় 3:30, কিন্তু তারপরে কোচিং ক্লাসে পড়াতে যায় শিয়ালদায়। লক্ষ্মী পর্দা সরিয়ে উকি দিল, চা খাবে মামা? মাসখানেক আগে লক্ষ্মী এই বাড়িতে এসেছে। সর্বদার কাজের মেয়ে হয়ে
বিশাখা একটি হাই স্কুলে পড়ায়। বাড়ির রুটিন কাজের জন্য ঘর ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচার জন্য ঠিক লোক আছে। রান্না বিশাখা নিজের হাতে রেখেছে। তার সাথে নানা আনুষঙ্গিক কাজ থাকে। কাজ থেকে বেরিয়ে বাসে ঝুলে ঝুলে আসতে ইদানিং সে বেশ কাহিল হয়ে পড়ে। তাই হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য একটা সর্বদার কাজের লোক বিশাখা কিছুদিন ধরে খুঁজছিল। ঠিকে কাজের মেয়েটা প্রায় দিন দেরিতে আসে। বিশাখার পাড়া সপ্তমে চড়ে যায়। কাজের মেয়ের সাথে অশান্তি লাগে। সর্বদার কাজের লোক বাড়িতে থাকলে সে চাপ আর থাকে না। বিশাখার বোন নাকতলায় থাকে, সে পাঠিয়েছে। 10-11 বয়স, রংটা একটু চাপা কিন্তু মুখটা ভারী মিষ্টি। বিশেষ করে ওর ঠোঁট টিপে সলজ্জ হাসিটা অনবদ্য। তুই পারিস চা বানাতে? হ্যাঁ, লক্ষ্মী একপাশে মাথা হেলিয়ে বলল। মামি শিখিয়েছে। আমি গ্যাস জ্বালাতে পারি, নিভাতেও পারি। লক্ষ্মী ঠোঁট টিপে ফিক করে হাসলো। তোর মামি কোথায় রে? নিরুপম শোধালো। বাথরুমে। আচ্ছা এক কাজ কর, মোড়ের ওই তেলে ভাজার দোকান থেকে আলুর চপ নিয়ে আয় তো, চায়ের সাথে খাবো, পারবি তো? লক্ষ্মী আবার ঘাড় কাত করলো। নিরুপম তার পকেট থেকে টাকা বের করে লক্ষ্মীর হাতে দিল। আচ্ছা শোন, আমাদের সবার জন্য 4 দুগুণে 8টা আলুর চপ, আর ঝিল্লি দিদির জন্য 2টো ভেজিটেবল চপ আনবি। লক্ষ্মী ঢক করে মাথা নেড়ে চলে গেল। লক্ষ্মী চা আর গরম গরম চপ টেবিলে এনে রাখলো। ঝিল্লি তার ঘরে হোমওয়ার্ক শেষ করছে। যা ঝিল্লি, দিদিকে দিয়ে আয়। বিশাখা 2টো আলুর চপ আর 2টো ভেজিটেবল চপ লক্ষ্মীকে দিয়ে পাঠালো। কিছুক্ষণ পরে ঝিল্লি তার প্লেট নিয়ে বাবা মায়ের পাশে এসে বসলো। ঝিল্লি দেখলো লক্ষ্মী রান্নাঘরে দরজার সামনে মেঝেতে বসে আছে। তার 2 চোখে তৃপ্তির আলো। এই নে লক্ষ্মী, একটা ভেজিটেবল চপ নিয়ে যা। ঝিল্লি বলল। কেন, তুমি খাও না? ওকে তো দিয়েছি। তুমি ভেজিটেবল চপ ভালোবাসো, তাই তোমার বাবা তোমার জন্য আনিয়েছে। মা বললেন। জানি মা, আমি তো সব সময় খাচ্ছি ভেজিটেবল চপ। ও কি কখনো খেয়েছে? লক্ষ্মী হা করে দেখছে। এটা কি বস্তু যা ঝিল্লি দিদি তাকে খাওয়াতে চাইছে? হা করে দেখছিস কি? ঝিল্লি দিদি দিচ্ছে, নে ওটা। ঝিল্লি একটা ভেজিটেবল চপ লক্ষ্মীর প্লেটে তুলে দিল। এবার সবাই যে যার খাওয়ায় মন দিল। জানো মা, আমাদের স্কুলে সাক্ষরতা অভিযান শুরু হয়েছে। প্রত্যেক স্টুডেন্টকে অন্তত একজনকে স্বাক্ষর করতে হবে। ঝিল্লি প্রসঙ্গ পাল্টে বলল। তো তুমি কাকে পড়াবে? কোথায় তোমার ছাত্র পাবে? স্কুল থেকে বলে দেবে? নিরুপম জিজ্ঞাসা করলেন। না বাবা, আমি তো ঠিক করেছি আমি লক্ষ্মীকে পড়াবো। ঝিল্লি বলল। কিরে লক্ষ্মী, পড়বি তো আমার কাছে? লক্ষ্মী হেসে ঘাড় কাত করলো। কালকে আমাকে টাকা দিও বাবা, আমার ওর জন্য কিছু বই খাতা পেন্সিল স্লেট এইসব কিনতে হবে। ঠিক আছে, সকালে নিয়ে নিও টাকা, নিরুপম বললেন। ঝিল্লি দিদির কাছে লক্ষ্মীর হাতে খড়ি। ঝিল্লি তাকে মন প্রাণ দিয়ে পড়াতে শুরু করলো। সে লক্ষ্মীকে পড়াবার পড়ায় আগ্রহ জাগিয়ে তোলার জন্য নিত্য নতুন ফন্দি আবিষ্কার করে। কখনো তার মাথার হেয়ার ব্যান্ড, কখনো ক্যাডবেরি চকোলেট, কখনো তার অগুন্তি দামি পেনের একটা। প্রায় সে বাবার কাছে টাকা নিয়ে লক্ষ্মীর জন্য খুঁজে খুঁজে বই নিয়ে আসে। অঙ্কের বই, বাংলা বই, ইংরেজি বই, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের বই। সেদিন পড়া শেষ করে ঝিল্লি মা বাবার কাছে এসে বসেছে। লক্ষ্মী কি করছে? মা জিজ্ঞাসা করলো। ওকে অঙ্ক করতে দিয়ে এসেছি। কিছুক্ষণ পরে লক্ষ্মী ঝিল্লির কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে, কিছু বলবি? হয়ে গেছে। হয়ে গেছে মানে? অতগুলো অঙ্ক? ঝিল্লি সবিস্ময়ে বলল। দেখি। নিরুপম মেয়ের হাত থেকে খাতাটা নিলেন। এই অঙ্কগুলো ও করেছে? 3 অঙ্কের ডেসিমেলের যোগ বিয়োগ ও করেছে? নিরুপম কয়েক সেকেন্ড খাতাটা দেখলেন। সব ঠিক। আশ্চর্য, ঝিল্লি দিদি শিখিয়েছে মামা, ও খুব ভালো শেখায়। বালিকা একবার ঝিল্লির দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিরুপম সগর্বে নিজের মেয়ের দিকে তাকালেন। আচ্ছা লক্ষ্মী, তুই যা, স্পেলিংগুলো দিয়েছিলাম না, সেগুলো মুখস্থ কর। লক্ষ্মী মাথা নেড়ে চলে গেল। মেয়েটার বেশ মাথা আছে তো, বিশাখা বলল। গরিব ঘরের ছেলে মেয়েদের মধ্যেও মেধা থাকে, বুদ্ধি থাকে। পরিস্থিতির চাপে হারিয়ে যায় তাদের প্রতিভা। দারিদ্র আর অনগ্রসতার আবর্তে আটকে পড়ে। নিরুপম বললেন। আমি লক্ষ্মীকে পড়াবো বাবা। ঝিল্লি বলল। হ্যাঁ, কিন্তু তোমার নিজেরও তো পড়া আছে। পরের বছর তুমি 10ম শ্রেণীতে উঠবে, তারপর মাধ্যমিক দেবে, তারপর জয়েন্টের প্রস্তুতি, তারপর উচ্চ মাধ্যমিক। পড়ার চাপ তো উত্তরোত্তর বাড়বে। নিরুপম বললেন। হ্যাঁ বাবা, সব ঠিক, কিন্তু আমরা কি পারি না একটা মেয়েকে
এই ভিসিয়াস সার্কেল থেকে বের করতে। ঝিল্লি বলল, আচ্ছা ওইসব পরে ভাবা যাবে। বিশাখা এই আলোচনায় ইতি টেনে দিল। এপ্রিল মাস, এর মধ্যে বেশ গরম পড়ে গেছে কলকাতায়। সেদিন রবিবার, সবাই দুপুরে একসাথে খেতে বসেছে। লক্ষ্মী সব খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে, সবার সামনে প্লেট বাটি গ্লাস দিয়েছে, ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বের করেছে। বিশাখা খাবার বাড়ছে, লক্ষ্মী চুপ করে তার পাশে দাঁড়িয়ে আছে। তোর থালা বাটি নিয়ে আয়। লক্ষ্মী ছুটে গিয়ে তার থালা বাটি গ্লাস নিয়ে আসলো। কাজে যোগ দেওয়ার পরেই তার বরাদ্দ হয়েছে স্টিলের একটা পুরনো থালা, দুটো বাটি আর একটা গ্লাস। লক্ষ্মী রান্নাঘরে দরজার সামনে খেতে বসে। ঝিল্লি দেখছে মা লক্ষ্মীর থালায় ভাত, পাশে একটু শাক, একটা সরু চিলতে বেগুন ভাজা, একটু পটলের ডালনা, বাটিতে ডাল, অন্য বাটিতে ছোট্ট একটা মাছ দিয়েছে। লক্ষ্মীর মুখ চকচক করে উঠেছে। মা এবার মেয়ের পাতের দিকে নজর দিল। প্রথমেই বড় বড় 3টে বেগুন ভাজা মেয়ের পাতে আসলো। মেয়ে বেগুন ভাজা ভীষণ ভালোবাসে। 3টে বাটি থালার পাশে, একটাতে ভর্তি পটলের ডালনা, ঘন ডাল, একটা বড় কাচের বাটিতে দুটো বড় বড় মাছ। একই মা, এত কি খাওয়া যায়? একটা মাছ তুলে নাও। মাছ তো তোমাকে খেতেই হবে, মাছ খেলে বুদ্ধি বাড়ে, মা বোঝালেন। ঝিল্লি দেখলো লক্ষ্মী মন প্রাণ দিয়ে খাচ্ছে। এবার সবাই যে যার খাওয়ায় মন দিয়েছে। মা বাবা টুকটাক কথা বলছে। ঝিল্লির দৃষ্টি বারে বারে লক্ষ্মীর দিকে চলে যাচ্ছে। হঠাৎ বিশাখা মেয়ের দৃষ্টি অনুসরণ করে লক্ষ্মীর দিকে তাকালো। লক্ষ্মীর থালা খালি, কিন্তু সে চুপ করে বসে রয়েছে। কিরে লক্ষ্মী, একটু ভাত নিবি? লক্ষ্মী আস্তে করে মাথা নাড়ল। তবে নিয়ে আয় তোর থালা। লক্ষ্মী তার থালা নিয়ে এসে দাঁড়িয়েছে। লক্ষ্মী জানে এই বাড়ির অলিখিত নিয়ম, তার থালা মনিবদের ডাইনিং টেবিলে রাখা যায় না। রান্নাঘরে কিচেন কাউন্টারের এক প্রান্তে তার থালা বাটি গ্লাস থাকে। এই থালাতেই 3 বেলা খাওয়া। ঝিল্লি তাকিয়ে রয়েছে, তার মুখ করুণ হয়ে উঠেছে। বিশাখা লক্ষ্মীর থালাতে ভাত দিলেন, ডাল ঢেলে দিলেন। লক্ষ্মী তাকিয়ে রয়েছে। আর কি নিবি, একটু পটল দিই? ভাজা তো শেষ হয়ে গেছে। যদিও ঝিল্লির পাতে ভাজা সব পড়েই আছে। মা প্রতিদিন জোর করে মেয়ের পাতে গুচ্ছের ভাজা দিয়ে দেয় আর সেগুলো ডাস্টবিনে চলে যায়। বিশাখা লক্ষ্মীর পাতে একটু পটলের ডালনা ঢেলে দিয়েছে। এক হাতে নিজের থালা নিয়ে বসতে গিয়ে হঠাৎ লক্ষ্মীর হাতে থালাটা কাত হয়ে গেল। সেটা সামলাতে গিয়ে সে নিজেই বেসামাল হয়ে পড়ে গেল। খাবার কিছুটা মাটিতে, কিছুটা তার জামায় পড়েছে। লক্ষ্মীর চোখে জল চলে এসেছে। আরে আরে কি করছিস? এত বড় হয়ে গেছিস, নিজের থালা সামলাতে পারিস না? বিশাখা ধমকে উঠলেন। বালিকা নীরবে নিজের থালা তুলল, মেঝে থেকে সব খাবার তুলল, ডাস্টবিনে সব ফেলে দিল। থালাটা সিঙ্কে রেখে মাথা নিচু করে এসে দাঁড়িয়েছে। সে জানে তার আরো ধমক খেতে হবে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, জামা কাপড় ছাড়, নিজেকে পরিষ্কার কর, যা। মাথায় জল ঢালতে হবে না। লক্ষ্মী মাথা নিচু করে চলে গেল। আজ তার পেট ভরেনি, উপরন্তু বকা খেতে হলো। তুমি বসে আছো কেন? শেষ করো সব। মা মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার হয়ে গেছে মা, আমি আর খাবো না। হয়ে গেছে মানে? একটা মাছ পড়ে রইলো, ভাজাগুলো খাওনি দেখছি। পারবো না মা। ঝিল্লি নিজের থালা নিয়ে উঠে গেল। প্রতিদিন লক্ষ্মী সবার এঁটো থালা নিয়ে সিঙ্কে রাখে, বাড়তি খাবার ফ্রিজ তুলে রাখে। সবাই উঠে গেলে টেবিল পরিষ্কার করে। আর ঝিল্লি সে দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। কিছুক্ষণ পরে লক্ষ্মী জামা কাপড় পাল্টে পরিষ্কার হয়ে ফিরে এসেছে। সে দেখলো তার কাজ ঝিল্লি দিদি করে ফেলেছে। আমায় ক্ষমা করো মামি, আমায় ক্ষমা করো ঝিল্লি দিদি। নিরুপম সবই দেখছেন। বালিকার দুরবস্থা দেখে তার একটু করুণা হলো। তিনি বিশাখার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হয়নি। বিপাশা মৃদু হাসলেন। তুই গিয়ে অঙ্কগুলো শেষ করে নে। লক্ষ্মী মাথা নেড়ে চলে গেল। সবাই সোফায় এসে বসেছে। নিরুপম টিভি চালিয়ে দিয়েছেন। বিশাখা রান্নাঘরে ঢুকে গেলেন। তিনি 2টো প্লেটে মিষ্টি নিয়ে এলেন। যাও, মিষ্টিটা লক্ষ্মীকে দিয়ে এসো। ঝিল্লি মাথা নিচু করে ভাবছিল। সে মাথা তুলেছে, তার 2 চোখ ছলছল করছে। সে একবার বাবার দিকে তাকালো, একবার মায়ের দিকে। একটা কথা বলবো মা? বিশাখা মেয়ের কাছে এসে বলল। কি হয়েছে মনি, তোমার চোখ ছলছল করছে কেন? মা মেয়ের পিঠে হাত রাখলেন। লক্ষ্মী কি আমাদের সাথে ডাইনিং টেবিলে বসতে পারে না মা? আমি যেমন তোমাদের মেয়ে, লক্ষ্মীও তো কারো মেয়ে। তোমরা আমাকে কত ভালোবাসো, আদর করো, আর ওর কেউ নেই, কেউ ওকে ভালোবাসে না, কেউ ওকে আদর করে না। ওরা গরিব, তাই ওকে এইটুকু বয়সে লোকের বাড়িতে খেটে খেতে হচ্ছে। আমার খুব খারাপ লাগে মা। আজ ওর হাত থেকে থালাটা পড়ে গেল। ওইটুকু মেয়ে, হতেই পারে কখনো ও আতপেটা রয়ে গেল, উপরন্তু বকা খেতে হলো ওকে। ঝিল্লির 2 চোখের কোল ছাপিয়ে জল নেমে এসেছে তার গালে। মা বাবা মেয়েকে দেখছেন।
আজ নিজেদের সংকুচিত মনোবৃত্তির জন্য দুজনেই লজ্জিত। আমরা কেমন হৃদয়হীন হয়ে যাচ্ছি না? নিরুপম স্বগোক্তোক্তির মতো বললেন। বিশাখা রান্নাঘরে উঠে গেলেন, এক গ্লাস গরম দুধ নিয়ে আসলেন, সাথে মিষ্টির প্লেটটা নিয়ে বিশাখা লক্ষ্মীর ঘরে গিয়ে দেখলেন বালিকা তার হাঁটুর মাঝে মুখটা গুজে দিয়ে অঝরে কাঁদছে। কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না। আমি রাগ করিনি, আমি তোমাকে বকিনি, কিচ্ছু হয়নি। নাও, এবার লক্ষ্মী মেয়ের মতো এই মিষ্টি দুটো মুখে দিয়ে দুধটা খেয়ে নাও তো। বিশাখা বালিকার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। লক্ষ্মী বিশাখার গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বিশাখা তাকে স্নেহ ভরে নিজের হাতে মিষ্টি খাওয়ালেন, দুধ খাওয়ালেন। ঝিল্লি মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। অনিচ্ছা সত্ত্বেও মেয়ের জন্য বিশাখাকে বাড়ির ধারা পাল্টাতে হয়েছে, নিজের চিন্তাধারা পাল্টাতে হয়েছে। এখন লক্ষ্মী ডাইনিং টেবিলে ঝিল্লি দিদির পাশে বসে, এক রকম খাওয়ার প্লেট, বাটি, গ্লাস। লক্ষ্মীর পাতে কোনো কিছু কম হলে চলবে না। দু একবার বিশাখা চেষ্টা করে দেখেছে, সেটা ঝিল্লির চোখ এড়ায়নি। সে চট করে নিজের প্লেট লক্ষ্মীর সাথে পাল্টে নেয়। ঝিল্লি জল ভরা তালসার সন্দেশ ভালোবাসে, লক্ষ্মীর জন্য তাই আনতে হয়। একবার নিরুপম সবার জন্য আইসক্রিম এনেছে, মেয়ের হাতে ফিস্ট চকোবার, লক্ষ্মীর হাতে অরেঞ্জ বার। জামা কাপড় ছেড়ে এসে দেখলো ঝিল্লি সানন্দে অরেঞ্জ বার খাচ্ছে, আর লক্ষ্মী আহ্লাদিত নয়নে ফিস্ট চকোবার। সেদিন বিশাখার স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। দরজায় কয়েকবার বেল টেপার পরে দরজা খুলেছে। অন্যদিন লক্ষ্মী ছুটে এসে হাসি মুখে দরজা খুলে দেয়। আজ তাকে ম্লান দেখাচ্ছে, মুখে সে হাসিটাও নেই। উফ, গরমটা যা পড়েছে। নিজের হাতের ব্যাগটা লক্ষ্মীর হাতে দিয়ে বিশাখা জামা কাপড় নিয়ে সোজা বাথরুমে। এটা তার দৈনিক রুটিন। মাথাটা কিচকিচ করছে, আজ মাথায় শ্যাম্পু না দিলেই নয়। ঘন্টাখানেক বাথরুমে কাটিয়ে বিশাখা বেরিয়েছে। আজ লক্ষ্মীকে দেখছে না কোথাও। অন্যদিন বিশাখা বাথরুম থেকে বেরোতেই লক্ষ্মী মামিকে কলকল করে বলতে থাকে আজ সারাদিন সে কি করেছে, কে এসেছিল, সে তাকে কি বলেছে। লক্ষ্মী কোনায় একটি ঘরে থাকে। এই ঘরটা আগে পড়ার ঘর ছিল, এখন ঝিল্লির ঘরেই তার পড়ার টেবিল, তার কম্পিউটার। অন্য সব ঘরে এসি আছে, এই ঘরটায় একটা ছোট জানালা, পুরনো একটা ফ্যান, তাতে হাওয়া কম, আওয়াজ বেশি। মেঝেতে একটা পাতলা তোষক, একটা পুরনো বালিশ, দুটো চাদর। এই লক্ষ্মীর সম্বল। বিশাখা দেখলেন লক্ষ্মী মলিন মুখে হাঁটুর মধ্যে তার মুখ গুজে বসে রয়েছে। লক্ষ্মী? লক্ষ্মী চমকে বিশাখার দিকে তাকালো। তোর কি হয়েছে? শরীর খারাপ? দেখি। বিশাখা কাছে এসে লক্ষ্মীর কপাল স্পর্শ করলো। না, জ্বর তো নেই। লক্ষ্মী মাথা নাড়ল। আরে কি হয়েছে বলবি তো? বিশাখা অসহিষ্ণু হয়ে বলল। এবার লক্ষ্মী কোনো রকমে উঠে দাঁড়িয়ে তার ম্যাক্সিটা দেখালো। আরে তোর তো দেখছি পিরিয়ড শুরু হয়েছে। পিরিয়ড? লক্ষ্মী বোকা বোকা মুখ করে তাকিয়ে রইল। তোর মা কিছু বলেনি? লক্ষ্মী মাথা নাড়ল। বিশাখা সংক্ষেপে লক্ষ্মীকে বোঝালো। আমি কি মরে যাব বাবি? বিশাখা হো হো করে হেসে উঠল। ধুর পাগলি, এ তো একটা বয়সের পরে সব মেয়েদের হয়। ঘরে একটা পুরনো ট্রাঙ্ক রাখা ছিল, সেটা খুলে বিশাখা একটা নরম পুরনো শাড়ি বের করলো। লক্ষ্মীকে বুঝিয়ে দিল পিরিয়ডের সময় কাপড় কি করে ব্যবহার করতে হয়। মেয়ে এবার বড় হয়ে গেছে। বিশাখা লক্ষ্মীর গাল টিপে চলে গেল। ঝিল্লি স্কুল থেকে ফিরেছে। প্রতিদিন ঝিল্লি দিদিকে দেখে লক্ষ্মীর মুখে আলো ফুটে ওঠে। আজ তার হাবভাব, হাঁটা চলা দেখে ঝিল্লি আজ করেছে ব্যাপারটা। তোর পিরিয়ড শুরু হয়েছে না রে? লক্ষ্মী মাথা নেড়ে হ্যাঁ বলল। লক্ষ্মী আস্তে আস্তে বলল, মামি তাকে কাপড় নেওয়ার কায়দাটা দেখিয়ে দিয়েছে। মা তোকে কাপড় নিতে দিয়েছে? নাকি প্যাড? কোথায় পেলি কাপড় দেখি? লক্ষ্মী ট্রাঙ্ক খুলে দেখালো। তোকে বুটকা গন্ধওয়ালা ছেঁড়া শাড়ির কাপড় ব্যবহার করতে দিয়েছে? ঝিল্লির চোখে রোষের আগুন। ঝিল্লি লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে গেল। আলমারি খুলে প্যাডের প্যাকেট বের করলো। কি করে ব্যবহার করতে হয় হাতে করে শিখিয়ে দিল। সকাল বিকেল এটা পাল্টাতে হয় বুঝলি? যেটা পাল্টাবো সেটা কি ধুয়ে রাখতে হবে দিদি? লক্ষ্মী সরলভাবে জিজ্ঞাসা করলো। আরে না না, এগুলো ধোয়া যায় না, ফেলে দিতে হয়। লক্ষ্মী প্যাকেটটা উল্টে পাল্টে দেখলো। এটা তো অনেক দাম ঝিল্লি দিদি। লক্ষ্মী করুণ কণ্ঠে বলল, সেটা তোকে চিন্তা করতে হবে না, তুই বস, এখন বেশি দৌড়ঝাঁপ করবি না। ঝিল্লি মায়ের ঘরে গেল। মা তখন নিজের আলমারি গোছাচ্ছে। কিরে মনি? মা মেয়ের কাছে এসেছে। লক্ষ্মীর পিরিয়ড শুরু হয়েছে। ঝিল্লি মায়ের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এই বয়সে তো শুরু হয়। মা বললেন। তুমি ওকে পুরনো কাপড় ব্যবহার করতে দিয়েছো? হ্যাঁ, ওদের মধ্যে তো তাই চলে। মা কিছু কিছু আজ করতে পারছে। ও তো আমাদের বাড়িতে থাকে মা, দেখতে গেলেও আমাদের বাড়িরই মেম্বার। তুমি কি কখনো কাপড় ব্যবহার করেছো? আমাকে কি কখনো দিয়েছো কাপড় ব্যবহার করতে? ঝিল্লির কণ্ঠে অসন্তোষ।
ও আমার মেয়ে নয়, ও আমার বাড়িতে কাজ করে। ওদের লাই দিলে মাথায় চড়ে বসবে। মা এবার রাগ দেখালেন। একটা বাচ্চা মেয়েকে তুমি বাড়িতে রেখেছো, তার পিরিয়ড শুরু হয়েছে, তাকে যদি তুমি প্যাড দাও সেটা লাই দেওয়া হলো মা? তুমি এত নিষ্ঠুর কি করে হলে মা? ঝিলির হঠাৎ দু চোখ ভরে এসেছে। মা অবাক। আমি আমার প্যাডের প্যাকেটটা লক্ষ্মীকে দিয়েছি, কালকে বাবাকে দিয়ে আনিয়ে নিও। বিশাখা পাথরের মতো বসে রইল। তার কানে মেয়ের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। তুমি এত নিষ্ঠুর কি করে হলে মা? ঝিল্লি নিজের ঘরে বসে তার হোম টাস্ক সারছে। কিছুক্ষণ পরে এসে দেখলো লক্ষ্মী মেঝেতে বসে নারকেল কুড়াচ্ছে। আরে তুই কি করছিস? ওঠ, আমি করব। লক্ষ্মী ম্লান মুখে ঝিল্লির দিকে তাকালো। কেন, ও তো করছে। না মা, বাচ্চা মেয়ে, আজ ওর প্রথম পিরিয়ড শুরু হয়েছে, শরীরটা ভালো নেই, ওকে কি একটা দিন ছুটি দেওয়া যায় না মা? ঝিল্লি বসে পড়েছে লক্ষ্মীর জায়গায়। আমাদের দেশে কোটি কোটি মেয়ের পিরিয়ড হয়, তারা কি সব কাজ বন্ধ করে দেয়? বিশাখা ভ্রু কুঁচকে বলল, না দেয় না, তাদের কষ্ট তো হয়। আমরা আমাদের সমাজকে বদলাতে পারি না, দেশকে পাল্টাতে পারি না, কিন্তু নিজেকে তো একটু পাল্টাতে পারি। একটু দয়া মায়া, একটু সহানুভূতি আমরা কি পারি না মা? এমন কি কাজ আমি একদিন করি না? ঝিলির মুখটা করুণ হয়ে উঠেছে। লক্ষ্মীর চোখে জল চলে এসেছে। বিশাখার সেদিন নিজেকে খুব ছোট মনে হয়েছিল। মেয়ের জন্য বিশাখা নিরুপমকে মানবিকতার শিক্ষা নিতে হচ্ছে। কোনোদিন হয়তো কাজের মেয়ে মঞ্জু ডুব মারলো, বাড়ির সব কাজ বিশাখা লক্ষ্মীর উপরে চাপিয়েছে। দেখবে ঝিল্লির সাথে সাথে কাজ করছে। বিশাখা অনেকবার দেখেছে লক্ষ্মী ঝিল্লির ঘাটে বসে গল্পে মশগুল। দেখে বিশাখার পিত্তি জ্বলে গেল, কিন্তু কিছু বলারও উপায় নেই। বছরে 7-8 মাস ঝিল্লি লক্ষ্মীকে রাতে নিজের ঘরে নিয়ে আসে। ভাগ্যি ভালো সে লক্ষ্মীকে নিজের পাশে শোয়ায়নি। বাবাকে দিয়ে লক্ষ্মীর জন্য ঝিল্লি নতুন বালিশ আনিয়েছে। বিশাখা দেখেছে পুজোর বাজার করতে গিয়ে তো প্রায় কুরুক্ষেত্র বেঁধে যায়। লক্ষ্মীর জন্য ওর মতো জামা কাপড় কিনতে হবে। বিশাখা অবুঝ মেয়েকে কি করে বোঝায় কাজের মেয়েকে কি হাজার হাজার টাকার জামা কাপড় দেওয়া যায়? লক্ষ্মীর লেখাপড়ায় আশাতীত উন্নতি করেছে, ঘরের কাজও সব শিখে গেছে। বিশাখা নতুন নতুন কাজ দিতে চায়, মেয়ের পাল্লায় পড়ে সব সময় পেরে ওঠে না। সেদিন কাজ থেকে ফিরে নিরুপম দেখলো বিশাখা মুখ গোমরা করে বসে আছে। কি হলো বিশাখা, তুমি অমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? নিরুপম জেনেছে আজ ঝিল্লি লক্ষ্মীকে স্কুলে নিয়ে গিয়েছিল। আজ সমস্ত সম্ভাবিত ছাত্রছাত্রীর মধ্যে লক্ষ্মী প্রথম হয়েছে। লক্ষ্মী স্টেজে উঠে সবার সামনে বলেছে সে যা কিছু জেনেছে, যা কিছু শিখেছে শুধুমাত্র শ্রুতি দিদির জন্য। আরে এ তো ভালো খবর, তোমার মেয়ের স্কুলের সবার সামনে সুখ্যাতি হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, এ তো দারুণ খবর। নিরুপম বলল, তুমি পুরো কথাটা তো শুনবে। স্কুল থেকে বলেছে ওরা লক্ষ্মী লেখাপড়ার সব দায়িত্ব নেবে, কোনো ফি লাগবে না, বইপত্র স্কুল থেকেই দেবে। বিশাখা বেজার মুখে বলল, তোমার মেয়ে তো লাফাচ্ছে লক্ষ্মী তার সাথে স্কুলে যাবে। আমি বললাম লক্ষ্মী স্কুলে যাবে, তোর কাজগুলো কে করবে? তোমার মেয়ে বলে দরকার হলে অন্য লোক রেখে দাও। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ঝিল্লি লক্ষ্মীকে পড়ায়, আমি কিছু বলিনি। ওর নিষ্পাপ মন কোনো ভেদাভেদ করে না, নানা সুযোগ সুবিধাও লক্ষ্মীকে পাইয়ে দিয়েছে। কিন্তু লক্ষ্মী আমার খেয়ে পড়ে স্কুলে যাবে আর তুমি আবার কাজ থেকে ফিরে ঘরের কাজে লেগে পড়বে, সেটা অন্যায়। এখন আমরা আবার নতুন সর্বদার লোক খুঁজবো? ভরসার লোক পাওয়া যে কত বড় সমস্যা তোমার মেয়ে বুঝবে না, পেলেও এখন দুগুণ মাইনে দিতে হবে। আমি কাল সকালে ওকে সোজাসুজি বলে দেব তুমি এখানে কাজ করতে এসেছো, কাজে মন দাও, স্কুল টুল ছাড়ো। বিশাখা মাথা ঝাঁকিয়ে বলল, না না, ওইসব করতে যেও না, তাতে হিতে বিপরীত হবে, তোমার মেয়ে তুলকালাম বাঁধিয়ে দেবে। নিরুপম বাধা দিয়ে বললেন, তুমি কিচ্ছু করো না, আমি দেখছি। তুমি যা করবে একটু তাড়াতাড়ি করো। সেদিন দুজনে অনেক রাত পর্যন্ত জেগেছিল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে নিরুপম দেখলো ঝিল্লি আর লক্ষ্মী পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। আরে আরে কি হলো, তোমরা অমন করে কাঁদছো কেন? হবে কি, লক্ষ্মীর মা এসেছিল, মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবে বলে গেল, কালকে সকাল সকাল এসে নিয়ে যাবে। বিশাখা স্বামীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছে। এত তাড়াতাড়ি? নিরুপম মনে মনে ভাবলো, মুখে বলল, কেন, লক্ষ্মীর কি কোনো অসুবিধা হচ্ছিল আমাদের বাড়িতে? ওই সব কিছু না, অন্য জায়গায় অনেক বেশি টাকা তাই নিয়ে যাচ্ছে। বিশাখা বিষ মুখে বলল। পরদিন সকালে লক্ষ্মীর মা এসে মেয়েকে নিয়ে গেল। আবার লক্ষ্মী আর ঝিল্লি এক প্রস্থ কাঁদলো। ঝিল্লি এই 8 মাসে যত সব বইপত্র কিনেছিল লক্ষ্মীর জন্য একটা ব্যাগে গুছিয়ে দিয়ে দিল। সে লুকিয়ে নিজের পকেট মানি থেকে 500 টাকা দিয়েছে লক্ষ্মীকে। নিরুপম লক্ষ্মীকে তার মাইনে ছাড়া 100 টাকা বকশিশ দিয়েছে। লক্ষ্মী কাঁদতে কাঁদতে মায়ের সাথে চলে গেল। লক্ষ্মী আবার একটি নতুন জায়গায় সর্বদার কাজের মেয়ে হয়ে ঢুকেছে। এটা একটা ডাক্তারের বাড়ি। 2 পুরুষ ধরে এরা কলকাতার নামকরা ডাক্তার। এই বাড়ির বর্তমান গৃহকর্তা ডাক্তার সর্বেশ্বর সান্যাল, স্বনামধন্য নিউরোলজিস্ট। ওনার স্ত্রী ডাক্তার শিবানী সান্যাল, নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
ঢাকুরিয়া লেকের কাছে ওনাদের একটা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে। সাউদার্ন এভিনিউয়ের অভিজাত এলাকায় তাদের বিলাসবহুল 4 বেডরুমের ফ্ল্যাট, বাথরুম সহ 2টো সার্ভেন্ট রুম। লক্ষ্মীর মা মেয়েকে সাথে নিয়ে সামনে দরজায় বেল টিপল। শিবানী দরজা খুললেন। আমার মেয়েকে নিয়ে এসেছি ডাক্তার দিদিমণি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভেতরে এসো। দুজনের সামনে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। নাম কি তোমার? ভদ্রমহিলা লক্ষ্মীর কাছে ডাকলেন। আগে লক্ষ্মী। বাবা, একেবারে ঠিক নাম রেখেছে তোমার। কি মিষ্টি মুখটা। শিবানী স্নেহ বিগলিত কণ্ঠে লক্ষ্মীর চিবুক স্পর্শ করলেন। লক্ষ্মী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁটে টিপে হাসলো। হাসিটা তো খুব মিষ্টি তোমার মেয়ের। তখনই 13-14 বছরের একটি কিশোর মায়ের কাছে এসে দাঁড়ালো। ছোটখাটো ছিপছিপে চেহারা, ফর্সা, সপ্রতিভ মুখশ্রী, বড় বড় নিষ্পাপ চোখে লক্ষ্মীর দিকে তাকিয়ে রয়েছে। এই হচ্ছে আমার ছেলে তাতান। ও সরি, মানে ওর নাম দেবর্ষী। শিবানী কর্মচারীদের জন্য নির্দিষ্ট একটা ঘরে মা মেয়েকে নিয়ে আসলো। এটা তোমার ঘর। লক্ষ্মী দেখছে বেশ খোলামেলা একটা ঘর। ঘরে একটা সিঙ্গেল খাট, তোষক বালিশ সব নতুন, সাথে বাথরুমটা বেশ ছিমছাম। এখানে থাকতে পারবে তো একা? লক্ষ্মী মাথা নাড়ল। সেদিন লক্ষ্মীর বাড়িতে প্রথম দিন। লক্ষ্মী বুঝে পায় না সে কি কাজ করবে। ডাক্তারবাবুকে সে স্যার বলে, যদিও তিনি বারণ করেন। ডাক্তার শিবানী তাকে বলে দিয়েছেন, তুমি যদি আমাকে ম্যাডাম ম্যাডাম করে ডাকো, আমি তোমার সাথে কথা বলবো না, আমাকে কাকিমা বলবে। সবাই ব্যস্ত, গৃহকর্তার গৃহকর্ত্রী ব্যস্ত ডাক্তার। সকাল সকাল বেরিয়ে যায় দুজনে। সন্ধ্যা গড়িয়ে যায় ফিরতে ফিরতে। মাঝে মাঝে তাও হয় না। কোনো গুরুতর অপারেশনের জন্য ডাক্তার সর্বেশ্বরের দেরি হয়ে যায়। কোনো জটিল ডেলিভারির জন্য ডাক্তার শিবানীকে রাতে হসপিটালে ছুটতে হয়। ছেলে সকালে স্কুলে চলে যায়। তার মা ছেলেকে স্কুলে পাঠিয়ে তবে কাজে যায়। বাড়িতে আর একজন সর্বদার মাসি আছে, রানী মাসি। মাঝবয়সী মহিলা, সেও তার মায়ের মতো। লক্ষ্মী তাকে হাতে হাতে সাহায্য করে। রানী মাসি রান্না করবে, লক্ষ্মী হয়তো শাকটা কেটে দিল। খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। ফ্রিজে ঠান্ডা জলের বোতল রাখলো। বাড়িতে অনেকগুলো খবরের কাগজ আসে, ইংরাজি বাংলা নিয়ে। সর্বেশ্বরের একটা বদ অভ্যেস আছে, তিনি কাগজ গুছিয়ে রাখেন না। কাগজের পাতাগুলো মেঝেতে গড়াগড়ি খায়। সেগুলো গুছিয়ে রাখা লক্ষ্মীর কাজ। বিকেল 4টে, দরজায় বেল শুনে লক্ষ্মী ছুটে দরজা খুলল। তাতান ওরফে দেবর্ষী স্কুল থেকে ফিরেছে। দরজার পাশে একটা স্টুলে বসে এসে নিজের জুতো খুলল। দাও, জুতোটা রেখে দিই। লক্ষ্মী এগিয়ে গেল। না, আমি রাখবো। লক্ষ্মী একটু থমকালো। তার মনে পড়ল আগের বাড়িতে নিরুপম জুতো খুলে রেখে দিত। লক্ষ্মী সেটা গুছিয়ে রাখতো। নিরুপমের পা ভীষণ ঘামে। লক্ষ্মী মোজাটা নিয়ে ছাড়া কাপড়ের বালতিতে রেখে আসতো। সেখানে অলিখিত নিয়ম ছিল, রাতে শুতে যাওয়ার আগে লক্ষ্মী নিরুপমের জুতো পালিশ করে রাখতো। এই বাড়িতে দেখলো সবাই যে যার জুতো গুছিয়ে রাখে। তাতানকে দেখেছে স্কুলে যাওয়ার আগে সে নিজের জুতো পরিষ্কার করে দরকার হলে একটু ব্রাশ বুলিয়ে নেয়। আচ্ছা, আমি তোমাকে তাতান দাদা বলতে পারি? লক্ষ্মী তাতানের সামনে এসে দাঁড়িয়েছে। তাতান ভুরু কুঁচকালো। লক্ষ্মী একটু ভয় পেয়ে গেল। গতকাল সে দেখেছে ছেলেটি চায় না বাইরের লোকের সামনে কেউ তাকে ওই নামে ডাকে। আমার নাম দেবর্ষী। ও আচ্ছা, দেবর্ষী দাদা। লক্ষ্মী মাথা কাত করলো। তুমি আমাকে তাতান বলতে পারো। তাতান হেসে বলল, তুমি তো আর বাইরের লোক নও। লক্ষ্মী ফিক করে হেসে ছুটে চলে গেল। তাতানের সাথে অচিরেই বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল লক্ষ্মীর। আজ প্রথম দিন। লক্ষ্মীর এই বাড়ির নিয়মকানুন জানে না। আগের বাড়ির স্মৃতি তার মাথায় আছে। মনিবরা পছন্দ করে না কর্মচারী নিজেকে তাদের সমকক্ষ মনে করুক। রানীমাসির নির্দেশ মতো সে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে, প্লেট বাটি দিয়ে দিয়েছে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল গ্লাসে গ্লাসে ভরে দিয়েছে। কোনো বিশেষ কারণ না থাকলে রাতে সবাই একসাথে খাবার খায়। সর্বেশ্বর যথারীতি খবরের কাগজ নিয়ে বসেছে। 20 বছর হয়ে গেল, তুমি তোমার এই বদ অভ্যেসটা ছাড়তে পারলে না। শিবানী খবরের কাগজ স্বামীর হাত থেকে নিয়ে নিল। ডিনার টাইম ইজ ফ্যামিলি টাইম। তাতান দুহাত তুলে হেসে বলল, ঠিক আছে, খুশি? লক্ষ্মী একপাশে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। তুমি দাঁড়িয়ে কেন? হঠাৎ শিবানী লক্ষ্মীর ওপর দৃষ্টি পড়ল। না মানে, আজ তো আমার প্রথম দিন। আমার থালা বাটি গ্লাস কোথায় থাকে আমি ঠিক জানি না। লক্ষ্মী আমতা আমতা করে বলল, আমাকে কোথায় বসতে হবে খেতে? সবাই একসাথে লক্ষ্মীর দিকে তাকিয়েছে। আরে সে কি, তুমি আমাদের সাথে বসবে এখানে? শিবানী উঠে এসে লক্ষ্মীকে তাতানের পাশে বসিয়ে দিলেন। তার সামনে ঝকঝকে নতুন প্লেট বাটি রাখলেন। গ্লাসে ঠান্ডা জল ভরে দিলেন। সরি লক্ষ্মী, আমারই ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তিনি নিজের হাতে লক্ষ্মীর প্লেটে খাবার দিয়ে দিলেন।
লক্ষ্মীর দু চোখ ঝরে পড়েছে। না মা, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। নাও তুমি খাও, তুমি আমাদের বাড়ির সদস্য, তুমি আমাদের সাথে খাবে। আমাদের বাড়ির নিয়ম সবাই সাথে খাওয়া দাওয়া করি। রানী মাসিও এখনই এসে বসবে। লক্ষ্মীর আগের বাড়ির ঘটনাটা মনে পড়ে গেল। বাড়িতে আরো কয়েকজন বিভিন্ন সময়ে আসে, তাদের নির্দিষ্ট কাজ আছে। রানী মাসির স্বামী সর্বেশ্বরের ড্রাইভার, দুজনে একটা সার্ভেন্ট রুমে থাকে। সার্ভেন্ট রুমগুলো মূল ফ্ল্যাটের সাথে একটা প্যাসেজ দিয়ে যুক্ত রয়েছে। পুরো বাড়িটা শীততাপ নিয়ন্ত্রিত। লক্ষ্মীর সব থেকে বড় দুঃখ, সে লেখাপড়া করবার সুযোগ পায়নি। ওই বাড়িতে ঝিল্লি দিতে চেষ্টা করেছিল, কিন্তু তার কপাল খারাপ, সে কাজ তার থাকলো না। ঝিল্লি দিদি তাকে তার সব বইপত্র সাথে দিয়ে দিয়েছিল। লক্ষ্মী সেগুলো বের করে মাঝে মাঝে ঝালিয়ে নেয়। সবাই যে যার কাজে চলে গেল। লক্ষ্মী খবরের কাগজগুলো টেবিল থেকে মেঝে থেকে কুড়িয়ে যত্ন করে গুছিয়ে রাখে। এই বাড়িতে লক্ষ্মীর কাজ খুবই কম। দুপুরে হয়তো রানী মাসি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম করছে, লক্ষ্মী কোনো একটা ইংরাজি কাগজ নিয়ে পড়ার চেষ্টা করে, কাগজের বক্তব্য বুঝবার চেষ্টা করে। ঝিল্লি দিদির দেওয়া বইয়ের মধ্যে একটা ইংলিশ বাংলা অভিধান আছে। খবরের কাগজের কোনো কথা বুঝতে না পারলে লক্ষ্মী অভিধান খুলে কথাটার মানে বুঝে নেয়, সেটা তার খাতায় টুকে নেয়। ঝিল্লি দিদি বলেছিল, কোনো ভাষা শিখতে হলে নিজের শব্দ ভাণ্ডার বাড়াতে হবে, একই কথা নানাভাবে বলতে শিখতে হবে। সেদিন সবাই যে যার কাজে গেছে। তাতান স্কুলে। দুপুরে রানী মাসি নিজেকে ঘরে একটু বিশ্রাম নিচ্ছে। লক্ষ্মী নিজের ঘরের মেঝেতে একটা ইংরেজি খবরের কাগজ নিয়ে মন দিয়ে পড়বার চেষ্টা করছে। পাশে তার অভিধান খোলা আর তার খাতা। হঠাৎ সে চমকে উঠল। দরজায় সর্বেশ্বর অবাক বিস্ময়ে দাঁড়িয়ে আছেন। তুমি ইংরেজি পড়তে পারো? তিনি এগিয়ে আসলেন। স্টেটসম্যান পড়ছো? তিনি একবার খোলা অভিধানটা তুলে দেখলেন লক্ষ্মীর খাতা, মুক্তোর মতো পাকা হাতের লেখা। হঠাৎ লক্ষ্মী ছুটে এসে সর্বেশ্বরের পায়ের ওপর লুটিয়ে পড়ল। আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, আমায় ছাড়িয়ে দেবেন না স্যার। সে অঝরে কাঁদছে। শিবানী আর তাতান তখনই বাড়ি ফিরেছে। তারা লক্ষ্মীর কান্না শুনে ছুটে আসলো। রানী মাসি ছুটে আসলো। না না, তুমি কোনো ভুল করনি, সবার শিক্ষার অধিকার আছে। সর্বেশ্বর ছিটকে সরে দাঁড়ালেন। না না, আমি জানি, আমাকে ছাড়িয়ে দেবেন আপনারা। লক্ষ্মীর করুণ কান্না শুনে শিবানীর চোখে জল চলে এসেছে। তাতান অবাক, সে বুঝে পাচ্ছে না লক্ষ্মী লেখাপড়া জানে, এতে ভুলের কি আছে। না না মা, তুমি কোনো ভুল করনি, আমি বলছি তুমি কোনো ভুল করনি, কেউ তোমাকে ছাড়িয়ে দেবে না। শিবানী লক্ষ্মীকে তুলে জড়িয়ে ধরলেন। তিনি পরম স্নেহে বালিকার চোখ মুছে দিলেন। কাঁদে না মামনি, কাঁদে না, এসো আমার সঙ্গে। তিনি লক্ষ্মীকে জড়িয়ে ধরে সামনে ড্রয়িং রুমে এনে সোফায় বসালেন। রানী জলের গ্লাস এগিয়ে দিলেন। শিবানী তাকে জল খাইয়ে দিলেন। অনেকক্ষণ পরে লক্ষ্মী শান্ত হয়েছে। সে ভরসা পেয়েছে তাকে কেউ ছাড়িয়ে দেবে না। তারপর শিবানী লক্ষ্মীর কাছে তার আগের বাড়ির অভিজ্ঞতা জানলেন। লক্ষ্মী তার মায়ের কাছে জেনেছিল নিরুপম তার মাকে এসে বলেছিলেন মেয়েকে নিয়ে যেতে। তিনি লক্ষ্মীকে আর রাখতে পারবেন না। ঘরে সবাই চুপ। আমাদের সমাজ এত নিষ্ঠুর, আমাদের সভ্য সমাজ এত নিষ্ঠুর, হৃদয়হীন। সর্বেশ্বর স্তব্ধ দাঁড়িয়ে আছেন। তাতার মর্মাহত। শিবানীর দু চোখ ঝরে পড়েছে। তুমি কোন স্কুলে সাক্ষরতার পরীক্ষা দিয়েছিলে? অনেকক্ষণ পর সর্বেশ্বর জিজ্ঞাসা করলেন। লক্ষ্মী স্কুলের নাম বলল। আরে তাতানের স্কুল তো একই সংস্থা চালায়। শিবানী বললেন, তোমার কাকু তো ওই সংস্থার সেক্রেটারি, স্কুলের প্রিন্সিপালেরও পুরনো বন্ধু, আমার সাথেও আলাপ আছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমাকে নিয়ে যাব, সর্বেশ্বর বললেন। পরদিন তাতানের বাবা মায়ের সাথে লক্ষ্মীও স্কুলে গেছে। তাতান নিজের ক্লাসে চলে গেল আর ডাক্তার সর্বেশ্বর সস্ত্রীক লক্ষ্মীকে সাথে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করতে গেলেন। শিবানী আবেগের সাথে লক্ষ্মীর কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওর কথা শুনেছি। আমাদের ট্রাস্টে জেনারেল মিটিংয়ে ওই স্কুল সব খরচ দিতে রাজি হয়েছিল, কিন্তু ওনারা কেন যে ওকে ভর্তি করালো না কেউ বুঝতে পারেনি। এখন বুঝছি আমাদের দেশে তথাকথিত শিক্ষিত মানুষজনেরই এত সংকীর্ণ মনোবৃত্তি হয়। আপনারা খুব ভালো করেছেন ডাক্তার সান্যাল, আমরা ওকে এখনই ভর্তি করে নেব। যদিও সেশন শুরু হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী ব্রাইট মেয়ে, ও পেরে যাবে। কি লক্ষ্মী, পারবে তো? লক্ষ্মী ঝক করে মাথা নাড়ল। প্রিন্সিপাল বেল বাজিয়ে চাপরাশিকে ডেকে একটা চিরকুট লিখে দিলেন। ওর সাথে আপনারা অফিসে চলে যান, অ্যাডমিশনের ফর্মালিটি সেরে ফেলুন। ওর বইপত্র স্কুল থেকে পেয়ে যাবেন। 12 ক্লাস পর্যন্ত ওর কোনো ফিস লাগবে না। ইউনিফর্মটা
না না স্যার, ওর ফিস আমি দেব, বইপত্র দিতে লাগবে না, সর্বেশ্বর বলে উঠলেন। ওনার হয়তো একটু আতে লেগেছে। না ডাক্তার সান্যাল, এটা তো সরকারের তরফ থেকে একটা অভিযান চালানো হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ রয়েছে। আপনি যদি চান তবে ওর ইউনিফর্মটা আপনি কিনে দিতে পারেন, সোমবার থেকে স্কুলে আসতে পারবে, প্রিন্সিপাল বললেন। প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে লক্ষ্মী দুজনকে প্রণাম করলো। লক্ষ্মীর এক নতুন জীবন শুরু হয়েছে। কাজের মেয়ে থেকে সে শিক্ষার্থী হয়েছে। এখন সে প্রতিদিন স্কুলের পোশাক পরে, মাথায় পরিপাটি করে চুলে দুটো কলা বেনুনি বেঁধে, চকচকে জুতো মোজা পরে তাতানের সাথে স্কুল বাসে চেপে স্কুলে যায়। মাঝে মাঝে সর্বেশ্বর দুজনকে নিজের গাড়িতে স্কুলে পৌঁছে দেন। মা তাতানকে বলে দিয়েছে লক্ষ্মীর খেয়াল রাখতে, কেউ যেন ওকে বিরক্ত না করে। অবশ্য স্কুলের কর্তৃপক্ষের সেদিকে সজাগ দৃষ্টি থাকে। লক্ষ্মী কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু সে সোজা সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছে। ওর ক্লাসের শিক্ষকরা ওর জ্ঞান, ওর ক্ষমতায় অভিভূত। বিশেষ করে লক্ষ্মী খুব গুছিয়ে নিজেকে ব্যক্ত করে। মুক্তোর মতো তার হাতের লেখা। ওর টিচাররা নিজেদের মধ্যে বলাবলি করে, অনেক বাচ্চাদের জন্মজাত প্রতিভা থাকে, একটু সুযোগ পেলে সেটা ফুটে ওঠে। কর্তৃপক্ষ লক্ষ্মীর ফি মুকুব করেছে, এই তথ্যটি গোপন রাখা হয়েছে। সেই বছর বার্ষিক পরীক্ষায় সে যখন প্রথম স্থান পেল, তখন সবাই অবাক। বাহ, তুমি সেশনের মাঝে স্কুলে ঢুকেছো, তারপরেও ফার্স্ট! অঙ্ক আর বিজ্ঞানে 100-র মধ্যে 100, খুব ভালো। বাড়িতে কে তোমাকে পড়ায়? রেজাল্ট দেওয়ার সময় প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন। আমাদের স্কুলের স্যার দিদিমণিরা খুব যত্ন করে পড়ান স্যার। তাছাড়া আমার এক দাদা আছে স্যার, দেবর্ষী সান্যাল, সে আমাকে পড়ায়, আমাকে সবকিছুতে সাপোর্ট করে। লক্ষ্মী হলের মধ্যে তাতানকে দেখিয়ে বলল। তাতান উঠে দাঁড়িয়েছে। সবার দৃষ্টি তাতানের দিকে, সবাই হাততালি দিয়ে উঠল। এটা তোমার খুব ভালো গুণ। তুমি অকপটে নিজের সাফল্যের জন্য অন্য একজনকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছ, এটা তোমার উদার মানসিকতার পরিচয়। বয়স্ক প্রিন্সিপাল লক্ষ্মীর মাথায় হাত দিয়ে বললেন, তুমি শুধু শুধু আমার গুণগান করলে কেন? বিকেলে বাড়ি যেতে যেতে তাতান বলল, শুধু শুধু নয় তাতানদা, আমি উচিত কথাই বলেছি, না বললে সেটা অন্যায় হতো। তুমি তো সত্যি সত্যি আমার, যাকে বলে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। লক্ষ্মী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঠোঁট টিপে হাসলো। একেবারে খাঁটি সোনা। আমি একটি হতদরিদ্র মেয়ে, হতভাগিনী, কেউ আমাকে ভালোবাসেনি। কাকু কাকিমা, তুমি, তোমরা আমাকে বাঁচার এক নতুন কারণ দিয়েছ। লক্ষ্মীর দু চোখ হঠাৎ ছলছল করে উঠল। তাতান নীরবে তাকিয়ে রইল। তার হৃদয় মোচড় দিয়ে উঠল, কিন্তু তার সাথে আজ হঠাৎই তার কিশোর মনে এক নতুন ভাবের আত্মপ্রকাশ। আরো কিছু সময় অতিবাহিত হয়েছে। লক্ষ্মী আর তাতানের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে অন্তরঙ্গ হয়েছে, গভীর হয়েছে। লক্ষ্মী ভুলেই গেছে সে এই বাড়িতে সর্বদার কাজের মেয়ে হয়ে ঢুকেছিল। যদিও সে এখনো সার্ভেন্টস রুমে থাকে, লক্ষ্মীর মা প্রতি মাসে এসে লক্ষ্মীর মাইনের অধিকাংশ টাকা নিয়ে যায়। এখন লক্ষ্মী 10ম শ্রেণীতে পড়ে। তার রূপ লাবণ্য আরো ফুটে উঠেছে। দেহ মনে যৌবনের আলো, অন্তরে আশা, চোখে স্বপ্ন। সেদিন শনিবার সর্বেশ্বর লক্ষ্মী আর তাতানকে নিয়ে বেরিয়েছেন। দরজার বেল শুনে শিবানী দরজা খুললেন। সামনে লক্ষ্মীর মা, সাথে একজন লোক রয়েছে, সম্ভবত লক্ষ্মীর বাবা। লক্ষ্মী আছে? না, ও একটু বেরিয়েছে, তোমরা ভেতরে এসো। শিবানী ওদের ঘরে নিয়ে এলো। বসো তোমরা। দুজনে পরস্পরে চোখাচোখি করলো। আসলে আমরা লক্ষ্মীকে নিয়ে যেতে এসেছি। কেন? ওর জন্য অন্য বাড়ি জোগাড় করেছো? আরো বেশি টাকা? শিবানীর কণ্ঠে শ্লেষ। না গো ডাক্তার দিদিমণি, লক্ষ্মীর বিয়ে ঠিক হয়েছে। লক্ষ্মীর মা বলল। বিয়ে? ও তো নাবালিকা, এই বয়সে কি ওর বিয়ে দেবে? আমরা গরিব মানুষ দিদিমণি, আমাদের ওই সব দেখলে চলে না। ভালো পাত্র পেলে কি আমরা হাতছাড়া করতে পারি? এবার লক্ষ্মীর বাবা বলল। কোন দেশে থাকো তোমরা? দেশে কি কোনো আইন কানুন আছে? লক্ষ্মী আর তাতানকে নিয়ে সর্বেশ্বর ফিরে এসেছেন। জানো, আমি যদি এই মুহূর্তে পুলিশে ফোন করি, নাবালিকাকে বিয়ে দেওয়ার অপরাধে পুলিশ তোমাদের হাজতে ঢোকাবে। সর্বেশ্বর বললেন। লক্ষ্মী এখন স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। স্কুলে ওর খুব সুনাম হয়েছে। মেয়ে পড়াশোনায় অসাধারণ, ওর ক্লাসে বরাবর প্রথম হয়। শিবানী বললেন। তাহলে আপনি ওর সব ভার নিন সারা জীবনের জন্য, আমরা দেখতেও আসবো না। লক্ষ্মীর বাবা উত্তেজিত স্বরে বলল। হ্যাঁ হ্যাঁ, তাই নেব। কেটে পড়ো বলছি, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। সর্বেশ্বর চেঁচিয়ে বললেন। লক্ষ্মীর মা বাবা হনহন করে বেরিয়ে গেল। শিবানী এগিয়ে এসে লক্ষ্মীকে জড়িয়ে ধরলেন। আজ থেকে তুমি আমার লক্ষ্মীমণি, চিরকালের জন্য। কাকিমা? কাকিমা নয়, আজ থেকে তুমি আমাকে মা বলবে।
শিবানী লক্ষ্মীর পিঠে মাথায় হাত বুলিয়ে দিলেন। লক্ষ্মীর জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখন সে তাতানের পাশের ঘরে চলে এসেছে। তার ঘর নতুন করে সাজানো হয়েছে। সেটা এখন শিবানী দেবীর মেয়ের ঘর। তিনি সময় পেলেই লক্ষ্মীর ঘরে গিয়ে বসেন। নানা গল্প হয় মা মেয়ের। মাঝে মাঝে তাতানও চলে আসে। শিবানী হয়তো লক্ষ্মীর বিছানায় আজ শোয়া হয়ে নিজের অতীতের গল্প বলছেন, আর দুজনে হা করে শুনছে। আজকের পর্ব এ পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2টোয় আমি আপলোড করব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।